নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশাপূর্ণা দেবীর বিপুল গল্প ভান্ডার থেকে গল্প শোনাবো বলে এসেছি। তার সাহিত্য সৃষ্টির উৎকর্ষতা ও জনপ্রিয়তা সম্পর্কে নতুন কিছু বলার নেই। আজ আমি যে গল্প শোনাবো তার নাম বিষে বিষক্ষয়। কিসে থেকে যে কি হয় একথা কে কবে ভাবতে পেরেছিল জগদীশ উকিলের মতো একজন সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি এমন ভয়ঙ্কর একটা কাজ করে বসতে পারেন, অথচ সেদিন করলেনও তাই। করালি কবিরাজের টিয়া পাখির মতো টিকটিকে নাকটায় হঠাৎ খ্যাক করে এক কামড় বসিয়ে দিলেন। অপরাধের মধ্যে করালি কবিরাজ বলেছিলেন, ব্যাধিটি আপনার সামান্য নয় জগদীশ বাবু, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এর কয় অনিদ্রা ব্যাধি। ব্যাস, বলতে যা দেরি, হাতের নস্যি হাতেই থাকলো, করালির নাকে আর বুঝতে হলো না। তার আগেই নাকের আগা জগদীশের দাঁতের তলায়। বহু চেষ্টায় আর বহু জনের হস্তক্ষেপে নাকটাই যাত্রায় বেঁচে গেল বটে, তবে পরে কি হবে কে জানে। আর এরপর জগদীশের কপালেও যে কি আছে কে জানে। নাকে রুমাল চেপে শাসিয়ে গেছেন করালি, আচ্ছা আমিও কবিরাজের পোলা, দেখে নেবো তোমারে। উকিল আছো তো মাথা কিনছো, লোকের নাক খাইবা, বিশ্ব ব্রহ্মাণ্ডেও আর খাদ্য বস্তু নাই। কিন্তু জগদীশ একটু ভয় খান না, বরং আগের থেকে গলা চড়িয়েই বলেন, যা বুড়ো, কি করবি করগে যা, তোর মতন কবিরাজকে যে ডেকেছি এই ঢের। 42 দিন পরে তুই আমায় রোগ জানাতে এসেছিস, আমি জানি না এ ব্যাধিরে কি কয়। অথচ করালি জগদীশের দাবার আড্ডার বন্ধু, তা জগদীশকেও দোষ দেওয়া যায় না। গুনে গুনে 42টি রাত ঘুম নেই তার। তার মানে পুরো একটি মাসের উপরে আরো 12টা দিন শুধু ঘড়ির দিকে কটমট করে তাকিয়ে তাকিয়ে রাত কাটাচ্ছেন জগদীশ, একটির পর একটি। চিকিৎসার আর কিছু বাকি নেই। অ্যালোপ্যাথিতে হার মেনে হোমিওপ্যাথি করেছেন, হোমিওপ্যাথিতে ভরসা ছেড়ে টোটকা করেছেন, শুষ্নী শাকের ঝোল খেয়েছেন, থানকুনির পাতা বেটে গায়ে প্রলেপ দিয়েছেন, হুঁকোর জল থাবড়েছেন, রাতে শোবার সময় গরম জলে পা আর বরফ জলে কান ধুয়েছেন, বিছানায় শুয়ে শত শত বার 1 থেকে 100 গুনেছেন, মাঝরাত্রিরে ডন বৈঠক করেছেন, নাকের মধ্যে শিশি শিশি সর্ষের তেল ঢেলেছেন, কিছুতেই কিছু না। এতেও যদি মানুষ খেকি না হয়ে ওঠে তো আর কিসে হবে। কবিরাজি চিকিৎসা দু চোখে দেখতে পারেন না, তাও করাতে গেলেন। তার পরিণাম এই খেকির তো বেড়েই গেল আরো। সকাল থেকে বিকেল সারা বাড়ি তছ নচ করে বেড়াচ্ছেন জগদীশ, একে বকছেন, ওকে ধমকাচ্ছেন, এটা ছুঁড়ে ফেলছেন, ওটা টান মেরে দূর করে দিচ্ছেন, খেতে নাইতে ডাকলে মারতে আসছেন। সাংঘাতিক কাণ্ড কারখানা। বাড়ির সবাই তটস্থ, কথাটি কইতে সাহস নেই কারুর। তবু আড়ালে টাড়ালে কেউ কিছু বললে জগদীশ জননী নন্দরানী কেঁদে কেঁদে বলছেন, আহা তোমরা কেউ কিছু বলো না ওকে, দেখছো না ছেলের কি হাল হয়েছে। যোগুর আমার নাকের ডাকে গগন ফাটে, মায়ের কোলে ছেলে চমকায়, আচমকা কানে এলে ভয় হয় যেন ধারে কাছে বাঘ গজরাচ্ছে। সেই নাক আজ মাসাধিক কাল নিথর নিঃশব্দ। মায়া হয় না তোমাদের? কিন্তু বললে কি হবে, মাকেই কি ধমকাতে ছাড়ছেন জগদীশ? এই তো আজই যেমন তিনি ওদের টোস্টে মাখানো এক ডালা মাখন টোস্ট থেকে চেঁচে পুছে তুলে নিয়ে চট করে এসে ছেলের মাথার তালুটুকে বুলিয়ে দিয়েছেন, ব্যাস আর যায় কথা, যেন বিছে কামড়ালো ছেলেকে। চিৎকার করে উঠলো ছেলে, আবার মাখন? চুলগুলো বেলকুল উঠে যাওয়া ছাড়া মাখনে আর কিচ্ছু লাভ হচ্ছে? ছেলের মুখ দেখে মা তো দিয়ে ছুট, চুলগুলো দাঁড়ানো আলপিনের মতো খাড়া, চোখ দুটো টমেটোর মতন টকটকে লাল, গলা শির ফোলা, রগের শির সব ফোলা, চেঁচাচ্ছেন আর চেঁচিয়েই চলেছেন হরদম। এখানে এটা কিসের জন্য? পায়ের কাছে পাপোশ পড়ে কেন? মাথার উপরে ফ্যান ঘুরছে কার দরকারে? রেডিওটাকে গান কাক করে খুলে না রাখলে গান শোনা যায় না? চায়ে এত চিনি চালানো হচ্ছে মানে কি? ইত্যাদি ইত্যাদি। এমনকি রাস্তায় গোলমাল হলে ছাতে কাক ডাকলে কি পাশের বাড়ির ঝি তাদের বামুন ঠাকুরের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করলেও জগদীশ পা ঠুকে ঘুষি পাকিয়ে চিৎকার করেন, ভেবেছে কি সব দেশে আইন নেই? কোর্টটা একবার খুলুক না, একবার থেকে সব কটার নামে কেস ঠুকে দেব। কোথায় গেল সব দেখে একবার? কেউ সাড়া দেয় না, সাড়া দিলেই তো ডবল তাড়া খেতে হবে। তা সারা সেও দেয় না। সারা রাত ধরে জগদীশটাকে চড়া গলায় গালমন্দ করে ডাকাডাকি করেন। রাত 12টা বাজলেই জগদীশের গলার আওয়াজ সারা বাড়িতে গমগমিয়ে ওঠে।
ওরে বেটা ঘুম, ঘুমের ছানা ঘুম, পাষণ্ড শয়তান পাজি বদমাস, কোথায় গিয়ে বসে আছিস? টিকিটি পর্যন্ত আর দেখাচ্ছিস না, এর মানে কি? মরে তো যাসনি, বিশ্বশুদ্ধ সবার ঘরেই তো ডিউটি দিচ্ছিস, আমার কাছেই যত ফাঁকি। আমি তোর পূর্বজন্মের শত্রু জানিস? ডিউটি ফাঁকি দেওয়া একটা গুরুতর অপরাধ। আচ্ছা, আমি তোকে দেখে নেব। কিন্তু শেষ রাত্রির দিকে সুরটা একটু পাল্টায়। তখন করুণ গলায় বলতে থাকেন, ও বাবা ঘুম, আমার নয়ন মানিক, চোখের মণি, একটিবারের জন্য আয় বাবা, তোকে মোটা টাকা বকশিস দেবো, যা চাইবি তাই দেব। কিন্তু কোথায় সে নির্লোভ নিষ্ঠুর ঘুমের ছানা ঘুমটি? নো পাত্তা। সকাল হতেই আবার সেই হতাশ গলায় তেজ আসে। আবার তিনি বাড়ির লোককে তুলো ধরেন, ছুরি দিয়ে কুচি কুচি করেন, ধরে ধরে ধোপার কাপড়ের মতো আছাড় মারেন। না না, বেশি ভয় খেও না, এসবই করেন বটে, তবে হাতে পায়ে নয়, শুধু কথা দিয়ে। কিন্তু কথার ধারে কি কম, কথার জ্বালায় কি সোজা? তবু এতদিন পর্যন্ত এতটা হয়নি। এবার সত্যিকার কামড়। হ্যাঁ, কাল না পরশু কবে যেন ছোকরা চাকর স্বপন কুমারকে কামড়াতে গিয়েছিলেন, তবে সত্যি কামড়াননি। এমনিতে তিনি স্বপনকে খুব নেক নজরেই দেখতেন। ওই যে ছেলেটা সব সময় ফিট ফাট ছিম ছাম থাকে, কথা কয় সুরেলা গলায়, আর নাম জিজ্ঞেস করলে পুরোপুরি বলে স্বপন কুমার, এটা বেশ পছন্দই করেন জগদীশ। কিন্তু কাল না পরশু হয়ে গেল বেসামাল। দোষের মধ্যে জগদীশ যখন ওকে সিগারেট আনতে দিচ্ছিলেন, তখন সব বলে ফেলেছিল, বেশি সিগারেট খাবেন না বাবু, একে আপনার এই নিষুপ্তি অবস্থা। নিষুপ্তি? নিষুপ্তি মানে? তেড়ে এসেছিলেন জগদীশ। বল বেটা, এর মানে কি? প্রায় কামড়ানোর ভঙ্গিতে। প্রায় কেঁদে ফেলে স্বপন স্বীকার করেছিল, মানে সে জানে না। তবে বললি যে? আগে আমাদের গ্রামে ঘুম না হলে ওই কথাই বলে, বলে পিঠ টান দিয়ে প্রাণ বাঁচিয়েছিল স্বপন কুমার। করালি কবরেজ পারলেন না নাক বাঁচাতে, নাকটা খেঁদো হয়ে গেল। যাবেই, সেই টিয়া পাখিটি কি আর থাকবে? আজ নন্দরানী ভয়ে কাঠ হয়ে গেলেন। আর তারপর যখন কাঠ থেকে মানুষ হলেন, তাড়াতাড়ি গুরুদেবকে চলে আসবার জন্য চিঠি লিখলেন। বিপদ যখন প্রবল হয়, তখন গুরুই একমাত্র ভরসা। কিন্তু এই বিপদের কারণ কি? কেন জগদীশের এ দুরবস্থা? এ ব্যাধির মূল কোথায়? এখন তাহলে বলতে হয়, মূলে জগদীশের সেই ভুনি পিসি। হ্যাঁ, ভুনি পিসিই বটে। আজ থেকে 42 দিন আগে যিনি কালীঘাটে যাওয়ার পথে 2 ঘন্টার জন্য এসেছিলেন। কিন্তু তাতে কি, 2 ঘন্টাই কি কম? আর আসল কাজটি সমাধা করতে তো 2 মিনিটও লাগেনি। ভাইপোকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহ ঝরা গলায় বলেছিলেন, তোর চেহারাটা তো ভালো দেখছি রে যোগু, শরীর ভালো আছে তো? খুব। খিদে তেষ্টা হয়? দারুণ। রাতে ঘুম ভালো হয়? সাংঘাতিক। যাক, তাহলেই মঙ্গল। তবে একটি বিষয়ে সাবধান করে দিই, বাছা, রাতে ঘুমোতে গিয়ে কখনো কালো বিড়ালের কথা ভাবিস নে। জগদীশ আকাশ থেকে পড়েছিলেন। কালো বিড়াল? খামোখা কালো বিড়ালের কথা ভাবতে যাব কেন? ভুনি পিসি দার্শনিকের গলায় বলেছিলেন, কেন কথার কি মানে আছে বাবা? ভাবনার কোনো খেই পাবে তুমি? বালিশে মাথা ফেলার সঙ্গে সঙ্গেই তো তোমার মাথার মধ্যে নাগরদোলা ঘুরবে, কোথাকার কথা কোথায় চড়বে। জগতে যত আবোল তাবোল কথা আছে, যত রাজ্যের চেনা অচেনা নাচেনা নাম না জানা সব মানুষেরা এসে উঁকি মেরে যাবে। জানি না আমি, তাই বলে রাখছি, কালো বিড়ালের চিন্তাটি বড় খারাপ, ওতে দেহ নষ্ট, মন নষ্ট। বোকাশোকা ভুনি পিসিকে জগদীশ চিরকালই একটু ক্ষমা ঘেন্নার সঙ্গে ভালোবাসেন। তাই আর ওর কথায় বাদ প্রতিবাদ করলেন না, শুধু মনে মনে হাসলেন। আমার যেন আর খেয়ে দিয়ে কাজ নেই, এই বিছানায় শুয়ে কালো বিড়ালের ধ্যান করতে বসবো। এত অদ্ভুত কথাও বলতে পারেন ভুনি পিসি, জগদীশ মনে মনে ভাবেন। কিন্তু কে জানতো তার সকল অহংকার ঘুচিবে চোখের জলে? ঠিক সেই রাত্রিরে এই বিছানায় শোয়া মাত্রই সেই ঘটনাটি ঘটল। জগদীশের চোখের সামনে একটি হৃষ্টপুষ্ট নিকষ পালিশ কালো বিড়ালের চেহারা ভেসে উঠল। এই সেরেছে, এটা আবার কি? সত্যি কোনো বিড়াল টেড়াল আসেনি তো? জগদীশ অবাক হয়ে উঠে বসলেন, এদিক সেদিক তাকালেন, কই, কোথাও তো কিছু নেই। জল খেয়ে চোখে জল দিয়ে ফের শুয়ে পড়লেন। কিন্তু আবার সেই ভালো বিপদ হলো তো, মনে মনে বললেন জগদীশ। কি মুশকিল, জোর করে তাড়াতে চেষ্টা করলেন সেই দৃশ্য, কিন্তু আবার আবার সেই কামান গর্জন। জগদীশ উঠে পড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ ভরা চন্দ্র তারা দেখলেন। ভগবানের নাম রোজ তেমন না করলেও আজ করলেন।
আবার এসে বালিশ উল্টে শুলেন। কিন্তু কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড! আবার সেই মনের রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল, আস্তে আস্তে লেজটি বাঁকিয়ে। জগদীশ কল ঘরে গিয়ে মাথা ধুলেন, অনেকক্ষণ ধরে পায়ে জল ঢাললেন, ফ্যানটাকে জোর করে দিলেন, তারপর শুয়ে পড়ে চোখ বুজে গুনগুন করে গান গাইতে লাগলেন। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, এই একটা মাত্র গানই জানেন জগদীশ। ছেলেবেলায় ব্রতচারীতে শিখেছিলেন। জগদীশ বিয়ে টিয়ে করেননি, কাজেই গান শুনে ঘরের মধ্যে কেউ হেসে উঠল না। তিনি আস্তে আস্তে গলাটাকে একটু চড়ালেন, ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, যত ব্যাধির বালাই করবে। যাক বাবা, ঠিক ওষুধ আবিষ্কার করে ফেলা গেছে, এই ঘুমটি এলো বলে। কিন্তু এ কি, জগদীশের গান শুনবার জন্য কে এসে সামনে বসে আছে, ল্যাজটি উঁচিয়ে, মুখটি থেকে কৌতুকের হাসি ফুটিয়ে? তো আচ্ছা, বিপদ হলো। সেই থেকে চলল বিপদ, চলে আসছে এই 42টি রাত ধরে। যেই চোখটি বোঝার চেষ্টা করেন, সেই একটি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায়, আর তা ক্রমশ আর একটি নয়, 2টি, 4টি, 10টি হাঁটছে, চলছে, ঘুরছে, ফিরছে। জগদীশের ঘর কালো বেড়ালে ভরে উঠেছে। জগদীশ ওদের চাপা দিয়ে মেরে ফেলতে দোহাতা, হাতি, গন্ডার, বাঘ, সিংহ, বুনোমোষ, দুতলা বাস, সিমেন্ট বোঝাই লরি বেপরোয়া আমদানি করতে থাকেন। কিন্তু কোথায় এইসব বিরাটেরা, কোথায় উপে যায় কর্পূরের মতো বহাল তবিয়তে ঘুরে বেড়ায় শুধু এরা। এখন বুঝতে পারছেন জগদীশও ভুনি পিসি কেন বলেছিলেন কালো বেড়াল ভাবতে নেই, ভাবাটা খারাপ। সত্যি এর থেকে খারাপ আর কি হতে পারে, অথচ সেই ভাবছেনই। জগদীশ আজ জলজ্জান্ত একটা লোকের নাক কামড়ে দিয়েছেন, লোকটা আবার জগদীশের দাবার বন্ধু। প্রতিকারের উপায় জানতে যে ভুনি পিসির কাছে যাবেন, তারও উপায় নেই। তিনি এখন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিকানা জানার উপায় নেই। যাক, ভুনি পিসি না এলেও গুরুদেব এলেন, বললেন, কি সংবাদ? নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বললেন, সংবাদ আর কি বাবা, ওর মুখেই শুনুন। বল বাবা, তোর কি কষ্ট? জগদীশ মাথায় জলের হাত বুলিয়ে দাঁড়ানো চুলকে শুইয়ে আর চোখে জলের ছাড় দিয়ে দিয়ে টকটকে চোখকে গোলাপি করে এনে মায়ের গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছিলেন। এখন মায়ের নির্দেশে গভীর ভাবে বলেন, কই কিছুই না, শুধু গোটা কতক কালো বেড়াল। কালো বেড়াল? মা শিউরে উঠে বললেন, কোথায়? জগদীশ নিজের মাথাটা দেখিয়ে দেন। গুরুদেব মৃদু হেসে বলেন, বুঝেছি। বুঝেছেন? কি বুঝলেন? বুঝলাম উৎপাত বাড়িয়েই চলেছে, তাড়ানো দরকার। নন্দরানী কাঁদো কাঁদো হয়ে বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। গুরুদেব স্নেহাসিক্ত কণ্ঠে বলেন, পারবে মা, পারবে, পরে সব বলছি, এখন তাড়াতাড়ি একটু হোমের ব্যবস্থা করে দাও, উপটাকে আহুতি দিয়ে মেরে ফেলতে হবে। জগদীশ বসে পড়ে বললেন, পারবেন প্রভু? গুরুদেব একটু অলৌকিক হাসি হাসলেন, তারপর সারাদিন ধরে যাগযজ্ঞ, হোম। নন্দরানী উপবাস করে আছেন, জগদীশও প্রায় তাই। শুধু সকালে একটু চা টোস্ট, দুপুরে একটু দুধ চিড়ে, আর বিকেলে একটু কেক বিস্কুট আর চা। সন্ধ্যাবেলা গুরুদেব একটি মাছলি হাত নিয়ে বললেন, হোমভস্য ভরা এই মাদুলিটি রাত্রি 1 প্রহরের সময় ধারণ করবে, দেখবে অব্যর্থ। তার আর আসবে না তো ল্যাজ দুলিয়ে গাল ফুলিয়ে? কোথা থেকে আসবে? আমি তো তাদের হোমাগ্নিতে আহুতি দিয়ে দিয়েছি। জগদীশ গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন, মাদুলির নিয়ম টিয়ম কিছুই না, শুধু শুধু কি গুরুদেব? গুরুদেব একটুখানি রোমাঞ্চময় হাসি হেসে বলেন, শুধু ধারণের পূর্বে বিছানায় অন্তত শোবে না, আর হাই তুলবে না, হাই তুললেই মাদুলি ধারণ নিষিদ্ধ। জগদীশ গম্ভীর হলেন। গুরুদেব বলেই একটু সাধু ভাষা ব্যবহার করলেন, বললেন, গুরুদেব আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? কি বলছো বৎস, তোমার সঙ্গে কি আমার পরিহাসের সম্পর্ক? তবে ওই নিষেধটি কেন জানেন? আজ 1 মাস 14 দিন জগদীশ হতভাগা হাই কাকে বলে জানে না, হাইয়ের মানে ভুলেছে, বানানো ভুলে গেছে। মৃদু হাসি হাসেন গুরুদেব, বলেন, তাহলে তো ভালোই। গুরুদেবের খাতিরে দেদার, ক্ষীর, রাবড়ি, ছানা, মাখন, সন্দেশ, রসগোল্লা, গুজিয়া, প্যাড়ার আমদানি হয়েছিল। তার কিছুটা শেয়ার নিয়ে জগদীশ ঘড়ি হাতে বেঁধে বিছানায় বসলেন। এখন 9টা, ঠিক 10টায় মাদুলিটি ধারণ করবেন। মনে বড় আনন্দ, একটা অব্যর্থ ওষুধ পেয়ে গেছেন। 10টা বাজলে লাল সুতোটা গলায় গলিয়ে শুয়ে পড়া। কিন্তু কি সর্বনাশ, এটা কি হলো? স্পষ্ট পরিষ্কার আস্ত সুস্থ একটি হাই উঠল না।
হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই, সত্যিকার একটি গোলগাল হাই। মাদুলি ধারণ হলো না। জগদীশ অবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ, তারপর ভাবলেন ঠিক আছে, আর 1 ঘন্টা পরেই পরা যাবে। 2 বাত একটা হয়ে গেছে, কি আর করা। কিন্তু কি, এটা কি সর্বনেশে ব্যাপার! আবার আবার মোহর হা না বুঝতেই আবার হাই। যতবার ঠিক করছেন এবার 1 ঘন্টা খুব অবহিত হয়ে বসে থেকে ততবারই ওই একই ঘটনা। 1 ঘন্টা তো দূরের কথা, 10টা মিনিটও ফাঁকা পাচ্ছেন না। এদিকে ঘড়ি এগিয়ে চলেছে, জগদীশের চোখ জড়িয়ে আসছে। ঘন ঘন হাইয়ের দরুন শরীর বিছানায় গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু শুতে পাচ্ছেন না। মাদুলি ধারণ না করে শোবার হুকুম নেই। জগদীশ উঠে পড়েন, পায়চারি করেন, জল খান, চোখে মুখে জল দিয়ে আলস্য তাড়ান, তারপর জোরে জোরে গাইতে থাকেন, চল কোদাল চালাই ভুল্যমানের বালাই। কিন্তু কথা জড়িয়ে যায়। ভোরে গুরুদেবের ব্রেকফাস্টের অভ্যাস। নন্দরানী অন্ধকার থাকতে উঠে ফল কাটছেন, মাখন মিছরি গোছাচ্ছেন। হঠাৎ হাত থেকে রূপোর রেকাবিটা পড়ে গেল ঝনঝনিয়ে। নন্দরানী শিউরে উঠলেন। গুরুদেবও মালা জপতে জপতে থমকে গেলেন। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, মা নন্দরানী, তা তোমাদের এদিকে কি বাঘ টাক বেরোয়? ততক্ষণে নন্দরানী ধাতস্থ হয়েছেন, রেকাবি তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে ধুতে বলেন, দর্জিপাড়ার গলিতে বাঘ বেরোবে কোনখান থেকে বাবা, এ অন্য শব্দ। গুরুদেবের থালায় 1 পুরি সন্দেশ চাপালেন নন্দরানী, মিছরির সঙ্গে ½ কিলো মাখন। এদিকে বাড়ির সকলের অনেক দিনের অনভ্যাস, আজকেরটা ধরলে 1.5 মাস। সকলেই ওই অন্য শব্দের ধাক্কায় সুখশক্তি ভেঙে ধর্মইয়ে উঠে এই ঘরে এসে জড়ো হয়, আর স্বভক্তিতে একে একে গুরুদেবকে প্রণিপাত করে সোজা সাষ্টাঙ্গে মা স্বপন কুমারও। তবে সে একটু ঘুম কাতুরে, তাই দাওয়ার ধারে বসে চোখ রগড়াতে থাকে আর একটির পর একটি হাই তুলতে থাকে। এদিকে শব্দ বাড়তেই থাকে, ভীম গর্জনে, বিপুল পুলকে, ধাপে ধাপে, ঝলকে ঝলকে। জগদীশের ছোট ভাই অবনীশ চাপা গলায় বলে, অনেক দিন গ্যাপ দেওয়ার দরুন তেজটা যেন বেড়েছে মনে হচ্ছে। ছোট ভাইয়ের বউ রেখা আরো আসতে বলে, আমাদের ঘুমের আবার 12টা বাজলো। বাজুক, কার কোথায় কিসে 12টা বাজছে তা দেখে আর কে সংসারে ঘুরছে। সে শব্দ থামলো বিকেলের দিকে। গুরুদেব যখন আহারাদি করে বিশ্রামান্তে বাড়ি ফেরার তাল করছেন। জগদীশ তাড়াতাড়ি নেমে এসে লজ্জিত ভাবে প্রণাম করলেন। গুরুদেব হাসি মুখে বললেন, কি তার উৎপাত করতে এসেছিল? জগদীশ চমকে উঠে সারা রাতের ইতিহাসে চোখ বুলিয়ে নিয়ে মাথা নেড়ে বললেন, কই না তো। বেশ বেশ, বিষে বিষক্ষয়, তা মাদুলিটা ধারণ করেছ তো? জগদীশ মাথা চুলকে বললেন, কই আর করলাম, এমন একখানা কড়া নিয়ম বাতলালেন